আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সংক্রমণ বাড়লে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী দীপুমণি। অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 48 জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত হয়েছেন 1327 জন। দীর্ঘদিন পর আবারও মুখরিত হবে স্কুল কলেজের আঙিনা, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সিলেটের সকল প্রস্তুতি সম্পন্ন। সংগঠন শক্তিশালী থাকলে আগামী 50 বছরেও সরকারের পরিবর্তন হবে না বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট 3 আসনের নবনির্বাচিত সাংসদ হাবিবুর রহমান। এরিক এরশাদ ঘোষিত জাতীয় পার্টির পুনর্গঠন যাত্রা সিলেট থেকে শুরু করলেন বিদিশা। করোনায় সিলেট বিভাগে আরো 2 জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত হয়েছেন অর্ধশতাধিক। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সম্মেলন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন, কাল রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, তবে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে গেলে প্রয়োজনে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। শনিবার দুপুর জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম। শিক্ষামন্ত্রী দীপুমণি সাংবাদিকদের আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। তারপর সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আসার কারণে কেউ করোনা সংক্রমিত হবে না, কারণ সেখানে সব ধরনের স্বাস্থ্যবিধি মানা হবে, কিন্তু অভিভাবকদের সতর্ক থাকতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, বাড়িতে যদি পরিবারের কোনো সদস্য বা শিক্ষার্থীদের মধ্যে উপসর্গ থাকে তাহলে ওই শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো যাবে না। পরে শিক্ষামন্ত্রী দীপুমণি প্রধান অতিথি হিসেবে জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন। জামালপুর জেলা শহরের ফৌজিদারি মোড়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 48 জন মারা গিয়েছেন। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 1327 জন। এটি গত টানা 104 দিনের মধ্যে 24 ঘন্টায় সর্বনিম্ন রোগী শনাক্তের রেকর্ড। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে 18,869টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হন 1327 জন, যাতে দৈনিক শনাক্তের হার 7.03%। এ নিয়ে মোট শনাক্ত হলেন 15,28,542 জন। সর্বশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও 48 জনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার 38, বৃহস্পতিবার 58, বুধবার 52, মঙ্গলবার 56 ও সোমবার 65 জনের মৃত্যু হয়। এ নিয়ে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26,880 জনে। এদিকে গত একদিনে আরও করোনা থেকে সুস্থ হয়েছেন 3,168 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 14,75,235 জন। কয়েক দফা পেছানোর পর অবশেষে খুলতে যাচ্ছে সিলেট সহ বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করেই শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন শিক্ষার্থীরা। মানতে হবে নানা নির্দেশনা। মোজামেল হকের তোলা ছবিতে হাসান মাহমুদ শামীমের রিপোর্টে বিস্তারিত। বছরের হিসেবে 1.5 বছর আর দিনের হিসেবে 543 দিন। কোভিড-19 মহামারীর কারণে 2020 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশেষে খুলছে আগামীকাল রবিবার। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর অবশেষে শিক্ষা প্রতিষ্ঠানমুখী হতে যাচ্ছে শিক্ষার্থীরা। খুলতে যাচ্ছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিশু কিশোর তরুণ শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও মুখর হবে শ্রেণীকক্ষ। তাদের পদচারণে প্রাণময় হয়ে উঠবে দীর্ঘ 1.5 বছর নির্জীব পড়ে থাকা প্রিয় আঙিনা। সারা দেশের মতো সিলেটে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য চলছে জোর প্রস্তুতি। সরকারের পক্ষ থেকে আছে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নানা নির্দেশনা। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা আইসোলেশন রুমেরও ব্যবস্থা আছে, একটা আইসোলেশন রুম, সেখানে ফার্স্ট এড ইত্যাদি বিষয় আছে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারের নির্দেশনা মোতাবেক সব ধরনের পদক্ষেপ নিয়ে রেখেছি। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দের সাথে কথা বলেছি।
এবং ছাত্রদের নিরাপত্তার জন্য যতটুকু সম্ভব ব্যবস্থা গ্রহণ করা, যেমন তাদের জ্বর মাপা, হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা করা, মাস্ক নিয়ে তারা আসবে, স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসবে। কিন্তু তারপরেও যদি তাদের মাস্ক না থাকে, কোনো ধরনের ল্যাকিংস থাকে, আমরা তাদেরকে মাস্ক দিয়ে যত ধরনের সার্বিক সহযোগিতা করা। দীর্ঘদিন পর আবারও স্কুল আঙ্গিনা মুখরিত হবে ভেবে পুলকিত শিক্ষকরাও নতুন নিয়মে শিক্ষা প্রতিষ্ঠান চালানো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। আসলে খুবই আনন্দিত যে দীর্ঘ 18 মাস পরে আমরা আমাদের শিক্ষার্থীদের সংস্পর্শে আসতে পারবো, শিক্ষার্থীরা আমাদের সংস্পর্শে আসতে পারবে। তো আমরা আমাদের স্কুলের সার্বিক পরিস্থিতি ইনশাআল্লাহ আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছি। একটু আগে আমাদের শিক্ষকদের একটা স্টাফ মিটিং ছিল, সেখানে আমাদের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। আমরা সবাইকে কাজ ভাগ করে দিয়েছি এবং আগামীকালকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে আমরা বরণ করে নেওয়ার জন্যে, এবং এখনও আমাদের প্রস্তুতির কার্যক্রম চলছে, তা আগামীকালকে পর্যন্ত অব্যাহত থাকবে। সিলেটের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেল গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন ও পানির কল। পরিষ্কার করা হয়েছে দীর্ঘদিন ধরে ব্যবহৃত না হওয়া শ্রেণীকক্ষের টেবিল চেয়ার, রাখা হয়েছে আলাদা আইসোলেশন রুম। শিক্ষার্থীদের অভিভাবকরাও দীর্ঘদিন পরে স্কুল খোলার সিদ্ধান্তকে জানাচ্ছেন সাধুবাদ। কোভিড-19 মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী 12ই অক্টোবর স্কুল কলেজ আবার চালু হতে যাচ্ছে। তো আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাব এবং যখন নিয়ে যাব সচেতনতার সহিত আমরা আমাদের বাচ্চাদেরকে সব নিয়ে যাওয়ার চেষ্টা করব। বলি তাহলে সেটি হচ্ছে যে এই দীর্ঘ সময় স্কুল কলেজ বন্ধ থাকার কারণে কিন্তু আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে সুশিক্ষা থেকে, আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে। এখানে একটি এইজ কিন্তু গ্যাপ হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন যে বয়সে একটি বাচ্চা, একটি ছেলে অথবা মেয়ে তার ক্লাস 1-এ থাকার কথা, সে কিন্তু ক্লাস 1-এ ভর্তি হতে পারেনি, সে ক্লাস 2-তে উত্তীর্ণ হতে পারেনি। এবং স্কুল থেকে স্কুলের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ যে বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয় সেটি থেকে তারা বঞ্চিত হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন শিক্ষার্থীদের ক্লাসরুমে প্রবেশের আগে তাপমাত্রা মাপা হবে। কারো তাপমাত্রা বেশি হলে তাকে বাসায় ফেরত পাঠানো হবে। স্কুলের পক্ষ থেকে প্রয়োজনে শিক্ষার্থীদের মাস্ক দেওয়ারও পরিকল্পনা আছে। কলেজের ক্ষেত্রেও পালিত হবে একই নির্দেশনা। শুধুমাত্র আমাদের শিক্ষক এবং কর্মচারীরা নন বা শিক্ষা কর্মকর্তারা নন, সেখানে কিন্তু সমাজের অন্যান্য মানুষের একটা ভূমিকা আছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যখন অভিভাবকরা আসবেন বা অন্যান্যরা যদি কেউ আসেন, সেইখানে যেন তারা ভিড় না করেন। আমি একটু আপনার মাধ্যমে অনুরোধ জানাতে চাই আমাদের অভিভাবকদের, তারা যেন সেখানে ভিড় না করেন, তারা যেন তাদের সন্তানদের দিয়েই চলে যান। আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো খাবার খাবে না, ফলে তারা যেন কোনো টিফিন না দেন। যখন বাসা থেকে পাঠাবেন যেন খাইয়ে পাঠান, তারা কেবলমাত্র পানি খাবে, অন্য কিছু নয়। আরেকটা বিষয় একটু অনুরোধ করতে চাই অভিভাবকদেরকে, যদি কোনো পরিবারে কোনো সিমটম দেখা যায় বা শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, তাহলে যেন তাকে না পাঠান এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তাকে যেন খবরটা তিনি দিয়ে দেন। আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খুললেও ক্লাস হবে সীমিত আকারে। সরকারি নির্দেশনা অনুযায়ী 2021 সালের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে 6 দিন এবং 2022 সালের পরীক্ষার্থীদের 2 দিন করে ক্লাস নেওয়া হবে। এছাড়া অন্যান্য স্তরের ক্লাস 1 দিন করে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই নেওয়া হবে। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, এদেশের জনগণ বঙ্গবন্ধুকে আজও ভালোবাসে। বঙ্গবন্ধু দেশের মানুষের কথা ভেবেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও দেশের মানুষের জন্য দিনরাত কাজ করেন। তার নেতৃত্বে একের পর এক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। শনিবার সিলেট গোয়াইনঘাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার দুপুরে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ সার্বিক বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীদের সাথে গোয়াইনঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগের কারণে দেশ আজ উন্নয়নের প্রতি দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব সংগঠনের নেতাকর্মীদের। সংগঠন শক্তিশালী থাকলে আগামী 50 বছরেও সরকারের পরিবর্তন হবে না। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টারের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ।
মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মৌলানা গোলাম আম্বিয়া কয়েস, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলাম, মন্ত্রী ইমরান আহমদ দিনভর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন করেন এবং গোয়াইনঘাটের গোয়াইন নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। শনিবার সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দোয়া কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন বলে প্রধানমন্ত্রীকে অবগত করেন হাবিব। পরে হাবিবকে সংসদীয় বোর্ডের বৈঠকে ডেকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গত ৪ আগস্ট সিলেট ৩ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন হাবিবুর রহমান হাবিব। হাবিব নৌকা প্রতীকে ৯০,০৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। লাঙল প্রতীকে ২৪,৭৫২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন হুসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। শনিবার দুপুরে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বিদিশা শনিবার দুপুর ১২টার দিকে বিমানবন্দরের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে দুপুর ১টার দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে বিদিশা এরশাদ সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টিতে এখন চরম বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে। দলের চেয়ারম্যান কর্মী বান্ধব না হওয়ায় ওয়ার্ড কমিটি থেকে শুরু করে উপজেলা, জেলা পর্যায়ে কোথাও কমিটি নেই। তিনি নতুন করে এসব পুনর্গঠন করবেন। এরশাদ তার সব বড় কর্মকাণ্ড হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করতেন। তিনিও তার দোয়া নিতে এসেছেন। নতুন করে রাজনীতিতে যোগ দেওয়া ও জাতীয় পার্টি পুনর্গঠনে কাজ করা বিষয়ে বিদিশা বলেন, জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতেই তিনি এ পদক্ষেপ নিয়েছেন। এরশাদ পুত্র এরিকের ঘোষণা মতে দলের কো চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করছেন। তিনি জানান, এটি এরশাদের মূল দল, ব্র্যাকেটবন্দি জাতীয় পার্টি নয়। আমি এসেছি নিশ্চয়ই দোয়া নিতে এসেছি। পুনর্গঠন আমরা একটা পুনর্গঠন জাতীয় পার্টি পুনর্গঠন কমিটি হাত দিয়েছি। তো আমরা শাহজালালের কাছে, বাবা শাহজালালের কাছে আমরা দোয়ার জন্য এসেছি। আর তারপরে হচ্ছে আপনার জাতীয় পার্টির তো এখন কী অবস্থা মোটামুটি সবাই অবগত আছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি আছেন উনি কর্মী বান্ধব না। তার ফলাফল হচ্ছে সিলেটের যে ইলেকশনটা হলো, ইলেকশনটা তো আপনারা দেখেছিলেন। যদি এই ইলেকশনে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের যদি সমন্বয়টা ভালো থাকতো তাহলে আজকে আমরা এই সিটটা হারাতাম না। আমি মনে করি যদি সমন্বয়টা যদি তার ঠিক মতো করতে পারতো তাহলে আতিক সাহেব আরও বেশি ভোট পেতেন এবং আমরা এই সিটটা নিশ্চয়ই পেতাম। এ সময় এরিক এরশাদ ঘোষিত দলের ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ, সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট শুয়েব আহমদ, সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট সালেহ আহমদ চৌধুরী সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৩ জনের। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৮১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৩ জনের শরীরে ধরা পড়ে করোনা ভাইরাস। এই নিয়ে বিভাগে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৩,৮৭৭ জনে। এদিকে গত ২৪ ঘন্টায় বিভাগে মারা যাওয়া ২ জন ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এই নিয়ে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১,১২৪ জন। গত ২৪ ঘন্টায় সিলেটে সুস্থ হয়ে উঠেছেন ৮৬ জন করোনা আক্রান্ত রোগী। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৪ জন রোগী। উৎসবমুখর পরিবেশে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মক্কার স্থানীয় একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাজুল ইসলামের পরিচালনায় রিদওয়ানুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় ২০২১ সালের এ সম্মেলন। মক্কা আওয়ামী ফাউন্ডেশনের কাউন্সিলর ও ডেলিগেটের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বেলাল পটোয়ারিকে সভাপতি ও কাসেদুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করেন। সম্মেলনে বক্তব্য রাখেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সিনিয়র নেতৃবৃন্দ শমশের আলম শামসু, আব্দুল হক, রফিকুল ইসলাম, শাহজাহান সুলাইমান, আব্দুল মতিন, প্রকৌশলী শাহ আলম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাস থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কাজ করে যাবেন প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ।